প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে রেড লাইন টেনে দিল আরব আমিরাত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে লাল রেখা হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসেইবে এক বিবৃতিতেই কঠোর বার্তা দিয়েছেন। নুসেইবে বলেন, পশ্চিম তীরের সংযুক্তি সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা। এটি আব্রাহাম চুক্তির চেতনা ও দৃষ্টিভঙ্গিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে আঞ্চলিক একীকরণের প্রচেষ্টাও থেমে যাবে। সংঘাতের গ্রহণযোগ্য সমাধানের পথে যে ঐক্যমত তৈরি হয়েছিল তাও হুমকির মুখে পড়বে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত 26 বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর বাহারিন ও মরক্কো একই পথে হাঁটে। আবুধাবি তখন থেকে তেল আবিবের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটন সহ নানা খাতে সম্পর্ক জোরদার করেছে। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তিটি সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো পর্যন্ত সম্প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইসরায়েলি অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গত আগস্টে ঘোষণা দেন যে দীর্ঘদিন ধরে বিলম্বিত পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা এবার বাস্তবায়িত করা হবে। এই পদক্ষেপে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কার্যত কবর দেবে। এই প্রেক্ষাপটে লানা নুসেইবে বলেন, আব্রাহাম চুক্তিকে আমরা শুরু থেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার একটি উপায় হিসেবে দেখেছি। আমরা ইসরায়েল সরকারকে এই সংযুক্তিকরণ পরিকল্পনা স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরের অংশ দখল ও সংযুক্তির এই উদ্যোগ সামনে এলো এমন এক সময়ে যখন বিশ্বের প্রায় 140টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার পরিকল্পনা করছে। চলতি মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকের পর মুছে ফেলা হল কিমের উপস্থিতির সব চিহ্ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেইজিংয়ে বৈঠকের পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ব্যবহৃত চেয়ার, টেবিল ও গ্লাস সতর্কভাবে পরিষ্কার করে দেন তার নিরাপত্তা কর্মীরা। বুধবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠক শেষে দুই উত্তর কোরীয় কর্মকর্তা যত্ন সহকারে কিমের ব্যবহৃত চেয়ার পুরো মুছে পরিষ্কার করে দিচ্ছেন। পাশে থাকা কফি টেবিলও পরিষ্কার করা হয়। কিম যে গ্লাসে পানি পান করেছিলেন সেটিও দ্রুত সরিয়ে ফেলা হয়। ক্রেমলিনের সাংবাদিক আলেকজান্ডার ইউনাশেভ টেলিগ্রামে লিখেছেন, বৈঠক শেষে উত্তর কোরীয় কর্মীরা কিমের উপস্থিতির সব চিহ্ন মুছে ফেলেন। কিম ও পুতিন ওই কক্ষে 2 ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন। বৈঠকের পর তারা একসঙ্গে চা পান করেন। এরপর উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে একে অপরকে বিদায় জানান। বিশ্লেষকদের মতে, বিদেশি গোয়েন্দাদের হাত থেকে কিমের স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য ফাঁস না হওয়ার জন্যই এ ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কিমের দলের এই সতর্কতা আগে আরও বেশ কয়েকবার নজরে এসেছে। 2018 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠকের আগে কিমের নিরাপত্তা রক্ষীরা তার বসার চেয়ার ও টেবিল জীবাণুনাশক দিয়ে স্প্রে করে মুছে দেন। 2023 সালে পুতিনের সঙ্গে আরেক বৈঠকের আগে তার দেহরক্ষীরা কিমের চেয়ার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন এবং ধাতব ডিটেক্টর দিয়ে চেয়ার স্ক্যান করে নিশ্চিত হন যে সেটি নিরাপদ। চীনের সামরিক কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সহ অন্তত 2 ডজন বিশ্ব নেতার সামনে নিজেদের অস্ত্রভাণ্ডার প্রদর্শন করেছেন চীনা প্রেসিডেন্ট শি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন শি জিনপিংয়ের 2 পাশে দাঁড়ান, যা পশ্চিম বিরোধী অবস্থান জোরালো করতে শি ও তার মিত্রদের সপ্তাহব্যাপী কূটনৈতিক প্রদর্শনের চূড়ান্ত মুহূর্ত ছিল। তিয়ানানমেন স্কোয়ারের লাল গালিচা দিয়ে হেঁটে যাওয়ার বিরল একটি দৃশ্যে শি দুজনের সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কথা বলেন। তার ডান পাশে ছিলেন পুতিন, বাম পাশে কিম। সেখানেই কিম ও পুতিন একটি কক্ষে 2 ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন। বেইজিংয়ে ভিক্টরিদের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাজোয়ারা ট্রেনে চীনে গিয়েছিলেন। এই ট্রেনে ভ্রমণের ঐতিহ্য শুরু করেন কিমের দাদা কিম ইল সুং। তিনি ভিয়েতনাম ও পূর্ব ইউরোপ সফরে ট্রেন ব্যবহার করতেন। কিমের বাবা কিম জং ইলও উড়োজাহাজে ভয় পেতেন বলে ট্রেনেই ভ্রমণ করতেন। জাপানের নিক্কেই পত্রিকা জানায়, দক্ষিণ কোরিয়া ও জাপানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী কিম এবারও তার সাজোয়ারা ট্রেনে নিজস্ব টয়লেট সঙ্গে করে এনেছিলেন। এর কারণ হল তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য যেন বাইরে ফাঁস না হয়। এই প্রথা কিমের বাবা ও পূর্বসূরি কিম জং ইলের আমল থেকেই চলে আসছে।
মার্কিন ভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া নেতৃত্ব বিশ্লেষক মাইকেল ম্যাডেন বলেন, বিশেষ টয়লেট ও আবর্জনা ব্যাগ ব্যবহার করা হয় যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা, এমনকি মিত্র দেশও তার বর্জ্য বা সিগারেটের টুকরো সংগ্রহ করে পরীক্ষার সুযোগ না পায়। এতে কিম জং উনের সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা, এমনকি চুল বা ত্বকের অবস্থা সম্পর্কেও তথ্য পাওয়া যেতে পারে। এর আগে 2019 সালে হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিমের দেহরক্ষীদেরকে হোটেল কক্ষের মেঝে ঢেকে ঘণ্টার পর ঘণ্টা পরিষ্কার করতে দেখা গিয়েছিল। তারা কক্ষ থেকে এমনকি বিছানার গদি পর্যন্ত সরিয়ে ফেলেছিলেন। এবার জানিয়ে দেব, অর্থনীতিতে গতি আনতে শতাধিক পণ্যে কর কমালো ভারত। অর্থনৈতিক চাপ কাটিয়ে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে শতাধিক ভোগ্য পণ্যে কর হ্রাসের ঘোষণা দিয়েছে ভারত। সাবান, টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের বহু পণ্যের ওপর কর কমানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির কারণে সংকটে পড়া ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাউন্সিল দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা জটিল কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে। 4 স্তরের পরিবর্তে এবার জিএসটি নামিয়ে আনা হয়েছে 2 স্তরে। তার ঘোষণায় বলা হয়, টুথপেস্ট ও শ্যাম্পুর ওপর কর 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনের ওপর কর 28% থেকে নামিয়ে 18% করা হয়েছে। এছাড়া সব ধরনের ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বীমা সেবার ওপর থেকে পুরোপুরি জিএসটি তুলে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় 480 বিলিয়ন রুপি। তবে এটি কার্যকর হবে আগামী 22 সেপ্টেম্বর থেকে। ভারতের স্টেট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ বলেছেন, কর কাঠামো সহজ করার ফলে ভোগ ব্যয় বাড়বে এবং এতে যে রাজস্ব ঘাটতি তৈরি হবে তার বড় অংশই পূরণ হয়ে যাবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুস্তান ইউনিলিভার ও গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি কোম্পানি। পাশাপাশি স্যামসাং, এলজি, সোনির মতো ইলেকট্রনিক্স ও গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত নীতির আওতায় এই কর হ্রাস বাস্তবায়ন করা হচ্ছে। গত মাসেই তিনি ঘোষণা দিয়েছিলেন, অক্টোবরের মধ্যে জিএসটি কাঠামো সংস্কার করা হবে। মোদী বলেছেন, এই ব্যাপক সংস্কার আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের জন্য ব্যবসা করার পরিবেশ অনেক বেশি অনুকূল হবে। সবশেষ জানিয়ে দেব, বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু। সময়ের সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য। অঞ্চলটি ঘিরে আতঙ্কিত বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, নানা দিক থেকে বাড়তে থাকা সংঘাত ও উত্তেজনা যে কোনো সময় একটি বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল, ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ইয়েমেন। ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আশরাফ আকা মনে করেন, হুতিদের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা হতে পারে। তাদের মতে, ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। হামলা হলে এটি শুধু গাজার যুদ্ধ দীর্ঘায়িত করবে না, বরং যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে। লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা, এমনকি মিশর ও জর্ডানের প্রতি উস্কানোমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে। লেবানি লেখক মুর্তাদা সামাভি বলেন, ইসরায়েলের লক্ষ্য হল গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও লেবাননে প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা। এর ফলে দেশটি উত্তপ্ত দিনগুলোর মুখোমুখি হতে চলেছে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানও নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইরান। তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হাদি ইসা দালুল জানান, ইসরায়েল এখনও সরাসরি ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি, বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ওপর নির্ভর করেছে। তবে ইরান এরই মধ্যে এসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে, ফলে ইসরায়েলের বিকল্প সীমিত। তার মতে, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না। গবেষক সালেহ আল কাজউইনি মনে করেন, ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্কবার্তা। তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাদের লক্ষ্যই হল গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া। ইরাক। বাগদাদের নিরাপত্তা বিশেষজ্ঞ মুখলিদ আল দারব মনে করেন, ইরাকই ইরানপন্থী ফ্রন্টের সবচেয়ে দুর্বল সংযোগ। যদি ইরাক সক্রিয়ভাবে ইরানকে সমর্থন করে, তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া দেখাতে পারে। এর ফলে দেশটির ভেতরে নিরাপত্তা ভেঙে পড়বে এবং সুপ্ত জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। জেরুজালেম। গবেষক হোসেইন আল দিক মনে করেন, আসন্ন সংঘাত অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে বেশি সহিংস ও নির্ধারক হতে পারে।
তার দাবি এ যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ও টার্গেট হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। সব ফ্রন্টে একই অস্ত্রনীতির প্রয়োগ করাই এখন দুই দেশের কৌশল। বিশেষজ্ঞরা সবাই একমত যে মধ্যপ্রাচ্য সবচেয়ে বিপজ্জনক এক পর্যায়ে প্রবেশ করেছে। তবে যুদ্ধ শুরুর সময় নিয়ে ভিন্ন মত রয়েছে। ইসরায়েলের লক্ষ্য প্রতিরোধ শক্তিকে ভেঙে দেওয়া এবং ইরানের লক্ষ্য আঞ্চলিক মিত্রদের ধরে রাখা। এ অবস্থায় ইরাক, লেবানন বা সিরিয়ার মতো ভঙ্গুর রাষ্ট্রগুলো সহজেই বড় শক্তির সংঘাতের ময়দানে পরিণত হতে পারে। সামান্য ভুল পদক্ষেপেই পরিস্থিতিকে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে।